শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত 800 সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে সাদা কালো দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান প্যারিস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সংস্কৃতি শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক সকল ব্যক্তিদেরকে নিয়ে সাজানো হয় এই নিয়মিত 800 সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। সাদা কালো 800 আজকের পর্বে আমাদের মাঝে আছেন তেমনই একজন গুণী এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো এবং শুনবো তার জীবনের অতীত, বর্তমান এবং সফলতার নানান প্রসঙ্গ। আমার সাথে আছেন অধ্যাপক, সাহিত্য সংগঠক এবং কবি মানজার আলম। মানজার আলম ভাই, সাদা কালো স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। মানজার আলম ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনি শিক্ষকতা পেশার সাথে সাথে লেখালেখির সঙ্গে কিভাবে জড়িত? From the very childhood, I had fascination about music and writing. And when I get myself admitted in University of Rajshahi, language and literature, my thirst for those sectors increased. Moreover, I can say that when I was a student of HSC level, I used to write poems, and in college magazines, some of my poems were published. So the fascination was from the early stage of my life. জি। আপনার শৈশব কোথায় গেছে? আমার শৈশবটা কাটছে যশোর শহরে, কিন্তু যশোর শহর বললেও সেটা ওখানে গ্রামের চমৎকার একটা পরিবেশ ছিল, সুন্দর একটা পরিবেশের মধ্যে, যেখানে শহরেরও একটা টেস্ট আবার গ্রামেরও একটা স্বাদ আমরা পেতাম, পুরাতন কসবা নাম। তো ওখানেই আমার শৈশবটা কেটেছে। আমাদের যে বাসাটা, যে বাড়িটা, আমার বাড়ির একটু উঁচু জায়গায় ছিল, এবং তারপরে সামনে খেলার মাঠ। সাধারণত আজকাল দেখা যায় যে বাড়ির সাথে নাম থাকে না, খুবই কম হয়ে আসছে। তারপরে একটি রাস্তা, আমাদের যে আব্দুল আজিজ রোড, তারপরে বাগান ছিল, আপনার অনেক আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছ, গাছ-গাছালিতে ভরপুর। তারপরে গিয়ে পুকুর ছিল, তার একটু আগে গেলে নদী ছিল, ভৈরব নদী। ওই ধরনের পরিবেশে আমি বড় হয়েছি। বলতে গেলে একদম গ্রাম বাংলা, গ্রাম বাংলার শ্যামল। এবার জানতে চাই আপনার পড়াশোনা কোন ছাত্র? আমার পড়াশোনা শুরু হয়েছে যশোর জেলা স্কুলে, কলেজ হয়েছে খুলনায়, এবং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমি ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এটাই আমার ছাত্র জীবন। অবশ্য এর সাথে আরেকটু যোগ করা যায় যে আমি আমার চাকরি জীবনে খুলনা ইউনিভার্সিটি থেকে আমি আরেকটি মাস্টার্স করেছিলাম, MBA-টা করেছিলাম। আমি আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি, যেটার নাম নিবেদন উত্তরদরে, আপনারই লেখা। এই বই সম্পর্কে আপনার কিছু? আসলে আমরা
জানি যে একজন লেখক, একজন কবি হন, ড্রামাটিস্ট অথবা নভেলিস্ট, স্টোরি রাইটার বা প্রবন্ধকার হন, তার জীবনে তিনি যেটা দেখেন সেটাকেই তুলে ধরার চেষ্টা করেন। তার গল্পে, কাব্যগ্রন্থ বলেন বা উপন্যাস বলেন, এটা আমরা দেখেছি, এটার প্রতিফলন ঘটে। তো আমি যে পরিবেশে আমার শৈশবটা কাটছে, সেই যে পরিবেশে খেলাধুলা করে উদাহরণের একটা পরিবেশকে নিয়ে আমার গল্পের শুরু। কিন্তু আমি এই পটভূমি যে যখনকার, সেই সময়টা আজকের মতো ছিল না। সেখানে অনেক কিছু রেস্ট্রিক্টেড ছিল। আমরা ছেলে মেয়ে একসাথে আমরা খেলাধুলা করতাম, কিন্তু একটু বড় হলে কিন্তু আর একসাথে মেশা যেত না। এই ধরনের একটা পরিবেশের একটি কাহিনী, যেখানে আমি দেখিয়েছি যে কিশোর জীবনে একটি ছেলে এবং একটি মেয়ে তারা একসাথে বড় হচ্ছে, কিন্তু যখন মেয়েটি একটু স্বাভাবিক হয়েছে, রেস্ট্রিকশন চলে আসছে, তারা আর আগের মতো দৌড়ঝাঁপ করতে পারে না, একসাথে তারা খেলাধুলা করতে পারে না, কিন্তু তাদের মধ্যে প্রতিবন্ধকতা চলে আসছে। কিন্তু তাদের মধ্যে যে সুপ্ত একটি গভীর ভালোবাসা, সেটা প্রকাশ সেভাবে ঘটাতে পারছে না, যেমনটি আজকালকার ছেলে মেয়েদের মধ্যে দেখি। যত সহজে পারে সেভাবে পারেনি, কিন্তু তাদের মধ্যে এর কারণে আরো গভীর হয়ে গিয়েছিল তাদের ভালোবাসাটা। কিন্তু ওখানে আমি দেখিয়েছি যে দুইটি পরিবারের যে দুইটি কিশোর কিশোরী, তো ওদের মধ্যে কোনো নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু তাদের পরিবারের যারা প্রধান ছিলেন তাদের মধ্যে একটু সমস্যা ছিল, এরকম যে ওখানে একটু জায়গা জমি নিয়ে দুইটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল, এবং এই দ্বন্দ্বের কারণে তারা যতই একে অপরকে ভালোবাসুক না কেন, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া খুবই পারিবারিক। এনিওয়ে, তো ওখানে ওটা দেখেছি। তারপরে দেখেছি যে তারা মেয়েটির বিয়ে হয়ে গেল, এবং ছেলেটি যে ভেতরের কান্না, সেটিকে সে প্রকাশ করতে পারেনি। এটি মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে চলে গেল তার শ্বশুরবাড়ি। আর কি স্পয়লার আমি শুনবো না, এবং দর্শকদেরকে আমি বলবো বাকি ঘটনাটা জানার জন্য মানজার আলম ভাইয়ের নিভে যাওয়া নক্ষত্রদয় বইটি পড়বেন, এবং নিভে যাওয়া নক্ষত্রদয় বইয়ের জন্য অনেক মানুষ মানজার আলম ভাই আরো অনেক বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। কিন্তু দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো অল্প কিছু। স্মৃতির পাতায় কত গল্প এঁকে, শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে, সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। সাদা কালো। চেনামু জানা জানা জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা কথা বলছিলাম অধ্যাপক, সাহিত্য সংগঠক এবং কবি মানজার আলম ভাই। মানজার আলম ভাই, এবার জানবো আপনার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন। আমার ব্যক্তিগত জীবনটা বলতে পারেন খুবই সহজ সরল।
আমার পরিবারে আমরা যেখানে আমার শৈশব কালটা কাটছে, আমরা পরিবারে একদম আমার চাচাতো ভাই বোনদের সাথে আমরা বড় হয়েছি। কিন্তু পরবর্তীতে আমার ফাদার যখন বদলি হয়ে খুলনায় চলে আসছেন, আসার পরে আমাদের সেখানে আর সেভাবে যাওয়া হয়নি। তো এভাবে আমি বড় হয়েছি। আমার মা বাবা আমাকে খুবই স্নেহ করতেন। আর পরিবারে আমার স্ত্রী আছে, খুব সরল মনা। আমার 3 সন্তান আছে, 3জনই মেয়ে। আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারা খুবই ভালো। আমার বড় মেয়েটির বিয়ে হয়েছে, সে মাস্টার্স করার পরে। আমার মেয়েটি এখন মাস্টার্স ফাইনালে আছে। ছোটটি পড়াশোনা করছে এখন কম্পিউটার সায়েন্সে আছে। আপনার মেয়েদের জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার পরিবার আপনার লেখালেখিতে কতটুকু সাপোর্ট করছে? I'm very lucky that my family was never barrier in any activities. I mean creative activities. তো আমার লেখালেখি নিয়ে তাদের কখনোই কোনো সমস্যা হয়নি। Rather they have inspired অনেক বেশি উৎসাহ দিয়েছে। সেক্ষেত্রে পরিবারের বাইরে আপনার লেখালেখির উৎসাহ আর কাছ থেকে সেক্ষেত্রে পরিবারের বাইরে আপনি লেখালেখির উৎসাহ আর কার কাছ থেকে পেয়েছেন? মূলত এই উৎসাহটা আসছে, আমি মানে গল্পের বই টই পড়তাম। আমি ছোটবেলা থেকে সিনেমাও দেখেছি। আমাদের সময় কিন্তু সিনেমা দেখাটা একটা রেস্ট্রিক্টেড ছিল, অন্যায় ছিল। বাসার থেকে লুকিয়ে পালিয়ে গিয়ে সিনেমা হলে যেতে হতো। সিনেমায় যে আমি কিন্তু প্রথম থেকেই ভালোবাসতাম যে সময় সেই ধরনের সিনেমা যেখানে ট্র্যাজেডি আছে। কেন জানি না, আমার কাছে ট্র্যাজেডিটা ভালো লাগতো, কারণ সেখানে আমি জীবন বোধটা বেশি পেয়েছি। মানুষের সম্পর্ক ভালো, তারপর মিলন ঠিক আছে, কিন্তু বিরহের পরে যে ব্যথার মধ্যে একটা মধুর একটা স্বাদ, সেটা কিন্তু ট্র্যাজেডির মধ্যে আছে। তো আমি অনেক লেখকের বই পড়েছি। সাধারণত আমি নজরুল ইসলামের কবিতাকে ভালোবাসি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্লাস ছোট গল্প আমার ভালো লাগতো। তার যে এগুলি আমি পছন্দ করতাম। এবং বিশেষ করে ইংরেজি সাহিত্যে যারা অবদান রেখেছেন, যাদের লেখাগুলি বিশ্বের সব জায়গায় সমর্থিত, বিশেষ করে রোমান্টিক এরার যে লেখকগুলি ছিলেন, শেলি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাদের লেখাটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমার মনে আছে যে আমিও কিছু লিখি আমার দেশের মানুষের জন্য। তো এগুলি আমি ওই সমস্ত সোর্স থেকে ইন্সপিরেশন পেয়েছি। এবং আমি যে আমার পারিপার্শ্বিকতা দ্বারাও প্রভাবিত হয়েছি। মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলোর মধ্যে যে জিনিসগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, সেটা আমি আমার লেখার মধ্যে নিয়ে আসার চেষ্টা। প্রাত্যহিক জীবনের ঘটনাগুলি আপনাকে প্রভাবিত করেছে। মানজার আলম ভাই, আপনার বেশ কিছু লেখা অনেকগুলো মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আমাদের আমি আমার লেখাগুলি আমি পত্রিকায় প্রকাশিত করেছিলাম। উদাহরণস্বরূপ আমাদের খুলনা বেসড যে পত্রিকাগুলি তৈরি প্রবাহে অনেকগুলি কবিতা আমার প্রকাশিত হয়েছিল। এবং তাছাড়াও আমি চেয়েছি যে আমার লেখা আন্তর্জাতিকভাবে মানুষের কাছে পৌঁছাক, পৃথিবীর অন্যান্য দেশের মানুষ এটাকে পড়ুক, জানুক। আমি সবসময় অন্যায়, অত্যাচার, সাপ্রেশন,
ডেপ্রিভেশন, ইনজাস্টিস এর বিরুদ্ধে আমি কথা বলার চেষ্টা করেছি। তো আমার অনেকগুলি কবিতা ইউএস বেসড ক্যালিফোর্নিয়ার এক অনলাইন যে পত্রিকা আছে সেখানে প্রকাশিত হয়েছে। সে সম্পর্কে আমি আপনাকে আমি বলবো, পরে বলবো। অবশ্যই অবশ্যই। এখানে এখানে আছে আমার, আপনি অনলাইন সার্চ করলেই পাবেন। আচ্ছা, সেটা আমরা সার্চ করে নিব এবং আপনার এই প্রতিভা অব্যাহত থাকুক। আপনার সঙ্গে আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। তার আগে সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। সাদা কালো স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সব কিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। চেনামু চেনামু জানা সুর জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা কথা বলছিলাম অধ্যাপক, সাহিত্য সংগঠক এবং কবি মানজার আলমের সাথে। মানজার আলম ভাই, এবার আপনাকে একদমই আপনার ভালো লাগা সম্পর্কে জিজ্ঞেস করবো, ব্যক্তিগত ভালো লাগা। আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মানে মাটন বিরিয়ানি আমি খুব পছন্দ করি। ওয়াও। তাছাড়া ইলিশ মাছ, দেশি মুরগি, ফলমূল, এগুলো আমার পছন্দ। আপনার প্রিয় পোশাক? আমি স্যুট পরাটাকেই আমার কাছে ভালো লাগে, এবং আমার মনে আছে যখন আমি স্টুডেন্ট তখন আমার বাবাকে বলেছিলাম যে আমাকে কোট প্যান্ট এগুলো বানিয়ে দিতে হবে, এবং ওনার সবচেয়ে পাশের জায়গা থেকে আচ্ছা আচ্ছা। ওটা বানিয়ে দিয়েছিলাম। এটা আমার একদম ছোটবেলা থেকে ইউ আর ফ্যাশন, হ্যাঁ, এটা and you are choosy. অনেকটা বলতে পারেন যে সুযোগ হলেই নতুন কাপড় তৈরি করা, পরা, এগুলো আর কি। এবং আজকেও আপনাকে দেখে বেশ সুন্দর লাগছে, বেশ স্মার্ট লাগছে। মানজার আলম ভাই, আপনার সাহিত্যের বাহিরে প্রিয় ব্যক্তিকে এবং সাহিত্যের ভিতরে আপনার প্রিয় ব্যক্তি? সাহিত্যের বাইরে প্রিয় ব্যক্তি বলতে যদি আমি একটু ব্যাপক অর্থে বলি, তাহলে আমার প্রিয় মানুষ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ব্যক্তি জীবনে আমার বাবা, আমার আব্বাই আমার প্রিয় মানুষ ছিলেন। তার আদর্শ লালন করছে। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন, এবং আমি যতটুকু তাকে দেখেছি তিনি খুবই নীতিবান একজন মানুষ, সৎ মানুষ ছিলেন। তার এই সততা আমাকে সবসময় মনে আসছে। আর সাহিত্যের ভিতরে আপনার প্রিয় মানুষ? আর সাহিত্যের ভেতরে তো অনেকগুলি নাম চলে আসে। হুমায়ুন আহমেদের লেখা আমার ভালো লাগতো, এবং আমি বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পছন্দ করি। তারপরে এমিলি ব্রন্টি, যিনি একটি মাত্র উপন্যাস লিখেছিলেন উইদারিং হাইটস, এবং সেটা লিখে তিনি তার ওই লেখাটি ওয়ার্ল্ড মাস্টারপিসের মধ্যে আছে। তাকে আমি খুব পছন্দ করি, তার লেখা। থমাস হার্ডি আছে নভেলিস্ট হিসেবে, তাদের নভেলগুলো পড়েছি, ভালো লেগেছে। তো এনারা আমার পছন্দের এবং পছন্দের লেখক। পছন্দের লেখক। মানজার আলম ভাই, আপনার লেখা যখন প্রথম প্রকাশিত সেটার অনুভূতি কেমন ছিল? আচ্ছা,
অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কারণ এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা দুঃখের কাহিনী হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমার মনে হলো যে আমি একটা নভেল, একটা উপন্যাস লিখবো, এবং আমার লেখা আমি শুরু করলাম। আমার অনার্স তখন করি, আমি লিখছি, কিন্তু ওই লেখাটা এমনভাবে আমার ছোট ছোট যে খাতা ওগুলোর মধ্যে লিখে রাখতাম, লুজ পেপারে লিখে রাখতাম, পেজ নম্বর দিতাম, এবং আমি জানি আমার খুবই মূল্যবান কিছু সময় পেছনে আমার ব্যয় হয়েছে। আমি যখন রাজশাহীতে ইউনিভার্সিটিতে আছি তখন আমার লেখার যখন আসছে আমি রাত 9টা উঠে লিখছি, এবং ওটাও একটা ট্র্যাজেডি ছিল আমার যে লেখাটি। কিন্তু ওটা আমি লিখতাম, যখন আমি খুলনা আসতাম নিয়ে আসতাম পেজগুলি আবার ওই খাতার মধ্যে ঢুকিয়ে রাখতাম। এভাবে আমার লেখা বোধহয় 147 পৃষ্ঠা লাস্টে যখন আমি ফিনিশ করলাম। তবে ট্র্যাজেডি কি দেখেন, যেহেতু ট্র্যাজেডির উপরে আমার একটা ভালোবাসা, ভালো ফ্যাসিনেশন ছিল, আমি যখন আসলাম এসে দেখছি যে আমার ওই লেখাগুলি ওখানে অনেকগুলো আবার ওই পুরানো পত্রিকা ছিল, ওর মধ্যেই ওখানে রাখা ছিল আমার বুক সেলফের উপরে। তো আমি এসে পাচ্ছি না, খুঁজছিলাম, পরে জানতে পারলাম যে আব্বা না জেনে ওই যে পুরানো কাগজপত্র বইপত্র পেপারস দিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন। এটা আমি পরে খোঁজাখুঁজি করেছি যারা পেপার বিক্রি মানে কেনে, কিন্তু ওটা আমি পাইনি। ওই যে আমার খুব কষ্ট পেয়েছিলাম, এটা ভুলে এটা হয়েছে। তো যাই হোক, যখন আমার প্রথম প্রকাশনের কথা বলছেন, সেটা যখন প্রকাশ হলো এবং এটা ঢাকার নন্দিনী প্রকাশনা থেকে, তো আমি খুবই খুবই আনন্দ বোধ করেছিলাম। এবং এটা যে মরক উন্মোচন করা হয়েছিল খুলনা পাবলিক লাইব্রেরির অঙ্গনে, ওখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, গভর্নমেন্ট কলেজের 3-4 জন প্রিন্সিপাল ছিলেন, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ মিজানুর রহমান ছিলেন ওই অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানটি চমৎকার ছিল, আমার পরিবারের সদস্য ছিলেন, আমার ওয়াইফ সেখানে ছিলেন, আমি খুবই সম্মানিত। অবশ্যই খুবই। মাঝরাত ভাই, আপনি কিছু সামাজিক কাজকর্ম করেন, সোশ্যাল ওয়ার্ক করেন, সেই সম্পর্কে কিছু যারা এই ধরনের মানবতার কল্যাণের জন্য কাজ করছে, এই ধরনের কিছু সংগঠনের সাথে আমি সেভাবে জড়িত না থেকেও আমি চেষ্টা করি সেখানে আমার কিছুটা অবদান রাখার, কন্ট্রিবিউশন করার। এই ধরনের অনেক প্রতিষ্ঠান আছে আমাদের লোকাল, যারা দরিদ্র মানুষ আছে, তারপরে চিলড্রেন, তাদের জন্য অর্গানাইজেশন আছে, সেখানে দান করি। তাছাড়া আমার একটি পরিবারের পড়াশোনা করছেন, মাদ্রাসায় পড়ে একটা ছেলে, তাকে বাৎসরিক 6,000 টাকা দিই। তো এইভাবে আর একটি আশার পানি হচ্ছে, আমি শুনেছিলাম কিছুদিন আগে শুনেছি যে আমাদের খুলনায় চমৎকার একটি প্রাইভেট হসপিটাল হতে যাচ্ছে, এবং সেখানে বছরে মোর দ্যান 30,000 পিপল যারা দরিদ্র তারা সেবা পাবে। তো আমি সেখানে যতটা পারি অবদান রাখার চেষ্টা করব। অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমাদের সোসাইটির জন্য, আমাদের সমাজের জন্য আরো অনেক বেশি অবদান রাখেন, সেই শুভকামনা। মানজার আলম ভাই, আমি জানি আপনি কবিতা লেখেন এবং আবৃত্তিও করেন, বলে আপনার কাছ থেকে আমরা আবৃত্তি শুনব। তবে একদমই যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এই জন্য দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আর শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ, এবং সাদা কালোর পক্ষ থেকে অনেক প্রীতি এবং ভালোবাসা। সুপ্রিয় দর্শক, জন লিপগেটের একটি বিখ্যাত পানি দিয়ে শেষ করছি। তিনি বলেছেন যে নদীর গভীরতা যত বেশি, তার বয়ে চলার শব্দ তত। সুপ্রিয় দর্শক, সাদা কালোর আজকের আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আমার লেখা একটি কবিতা
মাত্র 3-4 দিন আগে 11 তারিখে লিখেছি, মাটির মায়া। সেই কবিতা থেকে শেষের দিকে কয়েকটি লাইন আমি আবৃত্তি করতে চাচ্ছি। কিছুদিন পরে নুপুর পায়ে পড়ে ঝুমঝুম করে বাড়িধারা হয়ে নামে স্বাদের বৃষ্টি, প্রকৃতিতে ফোটে ফুল, গান গায় পাখি, অবাক হয়ে আমি শুধু আনন্দে চেয়ে থাকি। মনে হয় যেন বলি, আমার বাংলার মাটি, আমি তোমাকেই ভালোবাসি। যাব না তোমায় ছেড়ে বেশি দিনের তরে, রব তোমার কোলে অনাবিল সুখে। হয়তো মাটি একদিন হাত ছাড়িয়ে দিয়ে বলবে আমায় ডেকে, আয় রে বাচ্চা আয়। হয়েছে বহুত আনন্দ ব্যথার ঘূর্ণি চাকায় করেছি সময় পার, আজ তোকে বড়ই ক্লান্ত লাগে, আয় আমার কোলে। আয় স্নেহের পরশে পাড়িয়ে দি তোকে ঘুম, হয়তো তোমারই মাতৃকোলে ঘুমিয়ে যাব একদিন। উঠিব না আর নিদ্রা ভেঙে, উঠিব না কোনো দিন, ভাঙিবে না আর ঘুম যে আমার, যাইব না ঘুম ছাড়ি। স্মৃতির পাতায় কত গল্প এঁকে, শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে, সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা